শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের আয়োজনে। এই আয়োজনে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই ছায়া সংসদে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতার্কিকরা অংশগ্রহণ করবে। যে প্রস্তাবটি এখানে উত্থাপন করা হবে, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংগত করবে। আসলে কি তাই? আসলে কি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে সুসংগত করবে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। এই ছায়া সংসদে সরকারি দল ঢাকা মেডিকেল কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নুসরাত ইসলাম হুমায়রা, মাননীয় ছায়ামন্ত্রী তাজদিদ ইসলাম তুরাব এবং মাননীয় সরকারি দলের সদস্য মেহরাব হোসাইন। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা নুসরাত নাসরিন বুশরা, মাননীয় বিরোধী দল উপনেতা রাইসুল ইসলাম সাকিব এবং মাননীয় বিরোধী দলের সদস্য জান্নাতুল ফেরদৌস নদী। নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আজকের এই ছায়া সংসদে যে পাঁচজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ও জ্যেষ্ঠ প্রতিবেদক দৈনিক আজকের পত্রিকা। পরবর্তী বিচারক সিনিয়র সাংবাদিক মাইনুল আলম, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়। বিচারক হিসেবে আরও রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। অন্য আরেকজন সম্মানিত বিচারক হচ্ছেন সাংবাদিক সাদিয়া আফরোজ, সিনিয়র রিপোর্টার এটিএন নিউজ। সর্বশেষ সম্মানিত বিচারক হচ্ছেন সাংবাদিক মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি সমকাল ও সহসভাপতি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা একটু আপনাদের জানিয়ে দেয়। প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যায় 5, উপস্থাপনায় 5, উচ্চারণ ও বাচন ভঙ্গিতে 5, তথ্য প্রদানে 5, যুক্তি প্রয়োগে 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর প্রদান করবেন আজকের সম্মানিত 5 জন বিচারক। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, যিনি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে কাজ করছেন দীর্ঘদিন থেকে। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপিকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপির বক্তব্য আমরা শুনবো একেবারে আমাদের আয়োজনের শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নুসরাত ইসলাম হুমায়রাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে একই দলের দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 2 জন নিহত, আহত 12 জন। সাতক্ষীরা ইউপি নির্বাচনে মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 26 জন আহত। খুলনার পাইকগাছায় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে স্থানীয় 2 গ্রুপের সংঘর্ষ, আহত 25। মাননীয় স্পিকার, বলছিলাম 2016, 2019 ও 2023-এ দলীয় ভিত্তিতে ইউপি নির্বাচনে পুরো বাংলাদেশের সহিংসতার খণ্ডচিত্র নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন। তাই মাননীয় স্পিকার, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি পেতে আজকে এই সংসদ প্রস্তাব করছে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে আজ আমরা দেখিয়ে দিয়ে যাব কেন আর কিভাবে দলীয় ভিত্তিতে নয় বরং নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, প্রথমেই জানিয়ে দিচ্ছি তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে একটি নির্বাচন ব্যবস্থার কী কী শর্ত পূরণ করা প্রয়োজন। 1. নির্বাচনে রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ধরনের ব্যক্তিত্বের প্রার্থিতা নিশ্চিতকরণ। 2. প্রতিহিংসা, সহিংসতা ও অন্তর্দলীয় কোন্দলবিহীন অবাধ সুষ্ঠু নির্বাচন। 3. মনোনয়ন বাণিজ্য, পদবাণিজ্যের অনুপস্থিতি। 4. পক্ষপাতিত্বহীন নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত। এবং 5. সকল জনগণের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভোট প্রদান। মাননীয় স্পিকার, এই সবগুলো শর্তই কিন্তু পূরণ হয় নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। মাননীয় স্পিকার, একটি নির্বাচন তখনই গণতন্ত্রকে সুসংহত করবে যখন সেই নির্বাচন
নির্বাচন হবে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং সার্বজনীন। কিন্তু ইউপি নির্বাচনে আমরা দেখলাম 113 জন মানুষকে খুন হতে, দেখলাম 554টি ইউপিতে দেশে বড় একটি রাজনৈতিক দলকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। আমরা দেখলাম 197 জন চেয়ারম্যানকে ভোট ছাড়াই নির্বাচিত হতে। সূত্র দৈনিক প্রথম আলো, 17 মে 2016। বাংলাদেশ তার জন্মের পর এমন কলঙ্কিত ঘটনা কখনো দেখেনি মাননীয় স্পিকার, আর এটা নাকি অবাধ নির্বাচন আর গণতন্ত্রের নজির। মাননীয় স্পিকার, ইউপি নির্বাচন শেষে 5 জুন প্রথম আলো পত্রিকায় লিড নিউজের শিরোনাম এসেছিল শেষ হলো প্রাণঘাতী নির্বাচন। এই প্রতিবেদনের প্রথম অংশে মোটা হরফে লেখা ছিল নজিরবিহীন সহিংসতা, প্রাণহানি, বিশৃঙ্খলা, জাল ভোটের মধ্য দিয়ে শেষ হলো ইউপি ইউনিয়ন পরিষদ নির্বাচন। মাননীয় স্পিকার, 2011 সালে নির্দলীয় ইউপি নির্বাচনে যেখানে নিহত হয়েছিল মাত্র 4 জন, সেখানে এই দলীয় নির্বাচন নিহতের সংখ্যা শতাধিক। এত প্রাণের হিসেব কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধী দল মেটাবে, আবারও প্রশ্ন রয়ে গেল। তাই মাননীয় স্পিকার, আমার আপনার সকলের স্বার্থে, সর্বোপরি আপামর জনসাধারণের মঙ্গলের জন্য গণতন্ত্রকে সুসংহত করতে আজকে এই প্রস্তাবটি যেন সংসদে নির্দ্বিধায় গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। এ পর্যায়ে আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় নেতা নুসরাত নাসরিন বুশরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি হচ্ছে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। আজকে সরকার দলের সংজ্ঞায়ন থেকে অনুধাবন করা যায় নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন বলতে সরকার দল প্রতীকবিহীন ও দলীয় প্রভাবমুক্ত যে নির্বাচন রয়েছে তাকে বুঝিয়েছেন, এবং তাদের যে মূল লক্ষ্য সেটা হলো গণতন্ত্রকে সুসংহত করা। তাদের লক্ষ্য ধরেই যদি এগোই, আমার প্রশ্ন হলো কোন প্যারামিটারে আপনারা গণতন্ত্রকে সুসংহত করবেন? গণতন্ত্রকে যদি সুসংহত করাটাই মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে আপনাকে গণতন্ত্রের যে মূল মানদণ্ডগুলো রয়েছে সেগুলোকে কার্যকর করতে হবে। সরকার দলের প্রধানমন্ত্রী বলে গেছেন যে গণতন্ত্র জনগণের জন্য। সেই জনগণের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, গণতান্ত্রিক অধিকারগুলো রয়েছে, সেগুলো হচ্ছে স্বাধীনতা, ন্যায় বিচার, সামাজিক ও রাজনৈতিক সমতা, সুরক্ষা ও মানবাধিকার। আজকে মাননীয় স্পিকার, যেখানে আপনার দেশের জনগণের স্বাধীনতা নেই, নেই বাক স্বাধীনতা, নেই চলাফেরার স্বাধীনতা, নেই ন্যায় বিচার, নেই সামাজিক ও রাজনৈতিক সমতা, নেই সুরক্ষা, যেখানে আজকে আপনি বাসা থেকে বের হলে বাসায় পৌঁছাতে পারবেন কিনা, ফেরত যেতে পারবেন কিনা তার কোনো সুরক্ষা নেই, যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে সরকার দল আজকে দাবি রাখছেন যে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারা গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, শুনতে খুবই হাস্যকর শোনা যায়। এবার আসি মাননীয় স্পিকার, আমাদের বিরোধিতাটা কোথায়? মাননীয় স্পিকার, আমাদের বিরোধিতা হচ্ছে আপনারা দলীয় অথবা নির্দলীয় যে নির্বাচনই করেন না কেন, মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো যদি আজকে আপনারা সুপ্রতিষ্ঠিত করতে না পারেন বা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদের মূল উদ্দেশ্য যেটা গণতন্ত্রকে সুসংহত করা, সেটা কখনোই সম্ভব হবে না। মাননীয় স্পিকার, এবার আসি, আপনারা যদি নির্দলীয় নির্বাচনই চান, তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা অসুবিধার সম্মুখীন হব। আমরা কিছু ক্ষেত্র দেখিয়ে যাব, যেমন প্রশাসনিক প্রভাব থাকবে, অর্থনৈতিক প্রভাব থাকবে, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সমান সুযোগ থাকবে না, নির্বাচন ব্যবস্থার অস্বচ্ছতা রয়েছে, উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে তারা যে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন চায়, সেটা কি আজকে প্রশাসনের প্রভাবমুক্ত হবে? আমরা লক্ষ্য করতে পারি যে দ্য ডেইলি স্টার মোতাবেক স্ত্রী নির্বাচনের প্রচারণায় অংশ নেয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম। এই ধরনের পত্রপত্রিকার নিউজগুলো আমরা যখন প্রতিনিয়ত দেখে আসছি, তখন আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এই নির্দলীয় স্থানীয় নির্বাচন কখনোই প্রশাসনিক প্রভাবমুক্ত হবে না। এছাড়া এটা কি অর্থনৈতিক প্রভাবমুক্ত হবে? এটা কি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন কি তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সমান সুযোগ করে দিবে? একটি অস্বচ্ছ নির্বাচন ব্যবস্থাকে কি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারবে? উন্নয়ন বাজেট এবং উন্নয়নের যে ধারাবাহিকতা রয়েছে তা ব্যাহত হবে না তো? নির্বাচনে আমাদের যেসব অভিজ্ঞতা রয়েছে সেগুলো হলো মৃত ব্যক্তিরা পর্যন্ত ভোট দিয়ে আসছে, শিশুরা ভোটদান করছে, সাধারণ জনগণের ভোটদানের অনীহা দেখা যাচ্ছে। সেই নির্বাচন ব্যবস্থাকে আপনারা যখন কার্যকর করতে পারছেন না, তখন আপনারা নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কিভাবে গণতন্ত্রকে সুসংহত করবেন? এটা আমার বোধগম্য হয় না। মাননীয় স্পিকার, আমাদের কথা হচ্ছে আপনারা প্রথমে জনগণের যে গণতান্ত্রিক অধিকারগুলো রয়েছে, মানুষের স্বাধীনতা, মানুষের ন্যায় বিচার, শাসন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, মানুষের উন্নয়ন, এই জিনিসগুলো নিশ্চিত করেন। এরপরে আপনারা গণতন্ত্রকে সুসংহত করতে পারবেন। আপনাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল উদ্দেশ্য একই। আমরা গণতন্ত্রকে সুসংহত করতে চাই, এবং সেটা জনগণের অধিকার আদায়ের মাধ্যমে। শুধুমাত্র নির্দলীয় স্থানীয় সরকার ব্যবস্থা বা নির্দলীয় সরকার নির্বাচন আপনার তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে পারে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা নুসরাত নাসরিন বুশরাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী তাসদিদ ইসলাম তুরাবাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। বিতর্কের প্রথমেই আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা আসলে আজকে গণতন্ত্র নিয়ে বিতর্ক করছেন না, আপনারা বিতর্ক করছেন লঘুতন্ত্র নিয়ে। খুবই সাধারণভাবে বলতে চাইলে আমরা বিশ্বাস করি আপনারা এতক্ষণ যাবত যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা, সমতা, সুরক্ষা, কিন্তু আমরা আসলে জানতে চাই যে এই যে বিষয়গুলো আপনি পর্যালোচনা করবেন বা হচ্ছে মানুষের জন্য কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন, কোন মেকানিজম বা হচ্ছে আপনি কোন কর্মপদ্ধতি সেগুলো কাজে লাগাবেন, আপনারা সেগুলো কোনোভাবেই হচ্ছে পরিষ্কার করে বলে যাননি। আমরা আপনাকে এখানে দেখিয়ে যেতে চাই যে কেন আপনারা জবাবদিহিতার আওতায় আনলে কিভাবে হচ্ছে মানুষের উন্নয়ন হবে এবং কিভাবে সেই দুর্নীতি হবে না সেটা আপনারা দেখিয়ে যাননি। স্পিকার, আপনি যদি তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে চান, আপনারা তাদের প্রথমত তাদের যে অংশগ্রহণ, তাদের যে মানসিকতা, তাদের ভোট না দেওয়ার প্রতি যে নিরুৎসাহিতা, স্পিকার, আমরা সেই বিষয়গুলোকে হচ্ছে পরিবর্তন করতে চাই। আমরা স্পিকার পরিবর্তন করতে চাই সেইভাবে প্রথম স্পিকার আসি প্রার্থিতা নিয়ে। স্পিকার, প্রার্থিতা স্পিকার 3 ধরনের প্রার্থিতা হয়। এক হচ্ছে একদম নিরপেক্ষ প্রার্থী, 2 হচ্ছে স্পিকার আমাদের যে সরকার দলীয় প্রার্থী, তৃতীয়ত স্পিকার হচ্ছে আমাদের বিরোধী দলীয় প্রার্থী। স্পিকার, আমরা বিশ্বাস করি আমাদের ব্যবস্থায় আপনি প্রত্যেকের হচ্ছে স্পিকার আপনার যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ হচ্ছে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। আমরা বিশ্বাস করি প্রথমে যখন হচ্ছে আপনি একজন সরকার দলীয় স্পিকার চিন্তা করেন, সরকার দলীয় যেই ব্যক্তিটা অনেক বেশি জনপ্রিয় এবং মানুষের জন্য কাজ করেছে, সে যদি সরকার দলীয় কোনো প্রতীক নাও পেয়ে থাকেন, সে খুব স্বাভাবিকভাবে হচ্ছে স্পিকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং নির্বাচন নিয়ে জিতে আসতে পারবে। স্পিকার, যেই মানুষগুলো হচ্ছে অনেক বেশি হচ্ছে স্পিকার অনেক জনপ্রিয়, তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে স্পিকার বিদ্রোহ করা শুরু করবে। আপনি বিদ্রোহী প্রার্থী পাবেন, যেখানে আপনি দলীয় কোন দলই ঠিকমতো ঠিকঠাক রাখতে পারবেন না, আপনি কিভাবে আপনার দেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন সেই বিষয়টা আপনার কোনো ক্ল্যারিটি ছিল না। স্পিকার, আমরা বিশ্বাস করি এই যে ঘটনাগুলো, স্পিকার দেখেন সহিংসতায় আপনার 1997 সালে 31 জন, 2003-এ 23, 2011 সালে 10, যখন স্পিকার আপনার কোনো ধরনের প্রতীক ছিল না, কিন্তু 16 সালে যখন হচ্ছে আপনি প্রতীকের পরে চলে আসেন, তখন স্পিকার 145 জনের মতো মানুষ ওই এক বছরে মারা যায়। স্পিকার, এবার আসি সাধারণ যে প্রার্থীরা আছে, সাধারণ প্রার্থীরা স্পিকার খুবই সাধারণ একটা লাইফ লিড করে এবং সেই মানুষগুলো হচ্ছে আপনার জনগণের জন্য কাজ করতে চায়, মানুষজন তাকে সাপোর্ট করে। এখন যখন আপনি চিন্তা করেন প্রার্থীর পার্সপেক্টিভ থেকে, সে চিন্তা করবে যে একজন মানুষ হচ্ছে অনেক বেশি দলীয় পাওয়ারে আছে, আমি তাহলে আর নির্বাচনে না দাঁড়িয়ে, অর্থাৎ আপনি একজন যোগ্য মানুষকে হারাচ্ছেন, যেটা গণতন্ত্রকে সুসংহত করবে না। দ্বিতীয়ত স্পিকার, আপনার যে ভোটাররা আছে তারাও স্পিকার কি চিন্তা করবে না, ওই মানুষটাকে আমি বলে কি করবো, কারণ নির্বাচন তো সুষ্ঠু হবেই না, কারণ বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হবে। অর্থাৎ যেই মানুষগুলো সাধারণভাবে হচ্ছে আপনাকে সাপোর্ট করার কথা ছিল বা আপনাকে সহযোগিতা করার কথা ছিল, সেই মানুষগুলো কিন্তু আপনাকে সহযোগিতা করছে না। স্পিকার, আমরা বিশ্বাস করি সব দিক থেকে প্রথম মূল হচ্ছে অংশগ্রহণ করা এবং তাদের যে সমস্যাগুলো, সামাজিক নিরাপত্তা, সমতা, সুরক্ষা, অনেক কিছু তারা স্পিকার বলেছে। কিন্তু আমরা বিশ্বাস করি আপনার একটা মানুষ থাকবে যাকে আপনি জানাতে পারবেন। আপনি এমন একটা মানুষকে খুঁজতে চান যে মানুষটাকে আপনি জানাবেন যে ভাই আমার এই সমস্যাটা আপনি একটু সমাধান করে দেন, আপনার জানানোর মতো জায়গা থাকবে। কিন্তু আপনি যদি মানুষটাকে নাই চিনেন, যেখানে আপনি অংশগ্রহণ তো প্রথমে আপনি যখন ভোটার হিসেবে অংশগ্রহণ করলেনই না, আপনি যদি সেই মানুষটাকে নাই চিনেন, আপনি কোন সময় সেই সমস্যাগুলো জানাবেন, কোন সময় আপনার সেই সমস্যাগুলো সমাধান করবেন। আমরা বিশ্বাস করি কেন এই বিতর্কটা তৃণমূল বলা হয়েছে, কেন এই বিতর্কটা গণতন্ত্রকে সুসংগত করতে বলা হয়েছে, কখনোই বলা হয়নি আপনি নির্বাচন কীভাবে আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন কিংবা হচ্ছে আপনি কীভাবে ওই বিচার ব্যবস্থা পরিচালনা করবেন। আপনার বিতর্কটাকে বুঝেন ফার্স্টে, বিতর্কটা না বুঝলে আপনি বিতর্কটা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি এটা গণতন্ত্র, এটা লঘুতন্ত্র না। 1, 2 নম্বর হচ্ছে যে আপনার এই জনগণ যখন আপনি অংশগ্রহণ করছেন, তখন আপনার জনগণ সেই কথাগুলো শুনছে এবং আপনি আস্তে আস্তে এই যে একটা সোশ্যাল ট্যাগ নিয়ে রাখা হয়েছে, এই যে একটা সোশ্যাল গুজব ছড়িয়ে রাখা হয়েছে যে আমার অধীনে কোনো নির্বাচন হতে পারে না, আমি বিশ্বাস করি আমি এই সোশ্যাল ট্যাগটাকে ভাঙবো, জনগণের অংশগ্রহণ বাড়াবো, যেই কারণে একদম মূল থেকে আমার সমস্যাগুলো সমাধান হবে। মূল থেকে সমস্যাগুলো সমাধান করলে আপনার যে সমস্যা, এটা ইনশাল্লাহ স্পিকার আমরা হচ্ছে 4 থেকে 5 বছর মধ্যে সমাধান করবো। স্পিকার, আমরা বিশ্বাস করি তাই গণতন্ত্র সুসংহত এবং তৃণমূল খুবই এক্সক্লুসিভ জিনিস, এখান থেকে আমরা হচ্ছে এই সমাধান বের করে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। এরপর আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা রাইসুল ইসলাম সাকিবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, প্রতিটি নির্বাচন থেকে আমরা আসলে কি শিখি? কোনো নির্বাচন থেকে আমরা এটাই শিখি যে বিগত নির্বাচন থেকে আদতে আমরা কিছুই শিখতে পারিনি। রম্য লেখক জিরাল্ড বার্জানের এই উক্তিটি আমার বারবার মনে পড়ছে সরকারি দলের সব যুক্তি শুনে। মাননীয় স্পিকার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি হচ্ছে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধিতার জায়গাটা একদমই সুস্পষ্ট। আমরা বলে যেতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত না আপনারা গণতন্ত্রের যে মানদণ্ডগুলো রয়েছে অর্থাৎ প্যারামিটারগুলো রয়েছে সেই প্যারামিটারগুলোকে সুসজ্জিত করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা জনগণের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকার নিশ্চিত করছেন, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন ব্যবস্থার যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে একটি মিনিমাম পর্যায়ে নামিয়ে নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা দলীয় প্রতীকেই নির্বাচন করেন কিংবা দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করেন, আদতে কোনোটি আসলে গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে কোনো ধরনের কোনো ভূমিকা রাখবে না। মাননীয় স্পিকার, এবার সে নির্বাচন ব্যবস্থার যে অস্বচ্ছতা
সেটি নিয়ে একটু কথা বলি। যখন প্রধান নির্বাচন কমিশনার 18 জানুয়ারিতে বলেন নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়নি এবং নির্বাচন ব্যবস্থার উপরে জনগণের সকল ধরনের আস্থা কমে গেছে, একটি দেশের প্রধান নির্বাচন কমিশনার যখন স্বীকার করে নেয় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থায় ত্রুটি রয়েছে, আপনি বলছেন সেই ত্রুটিটির মাধ্যমেই আসলে আপনি গণতন্ত্রকে সুসংহত করবেন। মাননীয় স্পিকার, আসুন আমরা আগের জায়গায় ফিরে যাই। মাননীয় স্পিকার, আমার বন্ধু সেদিন ভোট দিয়ে এসে আক্ষেপের সুরে বলছিল, শুনলাম আমার দাদি নাকি নির্বাচনে এসেছিলেন, ভোট দিয়ে গেছেন। মাননীয় স্পিকার, তার দাদি নাকি 4 বছর আগে মারা গেছেন, 4 বছর আগে মারা যাওয়া ব্যক্তি তার সাথে দেখা করলো না, এই আক্ষেপটি যখন আমার বন্ধু করে সেই আক্ষেপ আপনারা কোথায় রাখবেন প্রশ্ন রইল। মাননীয় স্পিকার, জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে সকল কর্মকর্তারা রয়েছে তার 99% কর্মকর্তাই স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালন করছে। তাদের প্রতি আমার সরকারি দলের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্থা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের যে 17 কোটি জনগণ, 17 কোটি জনগণের এক ফোঁটা আস্থা এই নির্বাচন কমিশনের এবং এই কর্মকর্তাদের উপর নাই। মাননীয় স্পিকার, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু শেষ করতে চাই প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মঞ্জুরুল ইসলামের যে কলাম আছে, কলামে তিনি একটি প্রশ্ন করেছিলেন স্থানীয় সরকার নির্বাচনে শুধুমাত্র কৌশল পাল্টিয়ে ক্ষমতাসীনরা নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন করে ফেলবেন, এমন ভাবনা করাটা বা এমন চিন্তা করাটা আসলে কতটা যৌক্তিক এবং বাস্তবসম্মত প্রশ্ন রয়ে গেল। আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, তিনি বারবার বললেন আসলে যদি দলীয় নির্বাচন ছাড়া উন্মুক্ত নির্বাচন হয় তাহলে নাকি মানুষজন আসলে অবাধে ভোট দিতে পারবে। আমরা পরিপূর্ণভাবে দেখিয়ে গিয়েছি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ব্যবস্থাটাই একটি অকার্যকর ব্যবস্থায় পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আপনি এই নির্বাচন ব্যবস্থাকে ঠিক করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি যেই নির্বাচনই দেন না কেন আপনার পদ্ধতি চেঞ্জ হতে পারে, কিন্তু ফলাফলের কোনো ধরনের কোনো পরিবর্তন ঘটবে না। মাননীয় স্পিকার, সুতরাং আপনি আগে ওই ফলাফলটাকে পরিবর্তন করতে হলে, গণতন্ত্রকে পরিবর্তন করতে হলে আপনার অবশ্যই এই নিজের যে আমাদের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডগুলোকে আপনার সুসংগত করতে হবে, সুসজ্জিত করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য সরকারি দলের মেহরাব হোসাইনকে। মাননীয় স্পিকার, বিরোধী দলের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা রাতারাতি হলো রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন প্রথমত। দ্বিতীয়ত, এই ব্যবস্থায় কীভাবে চেঞ্জ করবেন তার কোনো পদ্ধতি তারা দেখিয়ে দিয়ে চান না। আসলে আপনি যদি চেঞ্জ করতেও চান, ধরেন আপনি সামাজিক ব্যবস্থাকে চেঞ্জ করতে চান, আপনার মানুষগুলো তাহলে কার কাছে তার এই অভিযোগগুলো তুলে ধরবে? যেই প্রার্থী হচ্ছে নির্বাচনে বিজয়ী হচ্ছেন, যেই প্রার্থী আপনার দলীয় কোনো একটি প্রতীক নিয়ে আসতেছেন, যেই প্রার্থী হচ্ছে নির্বাচনের প্রভাব খাটিয়ে জিতে আসতেছেন, যেই মানুষটা হচ্ছে জনগণের সেবা করতেছেন না বরং হচ্ছে দলীয় কোনো শক্তির সাহায্যে জিতে আসলেন, এই মানুষটাকে কীভাবে আপনি হচ্ছে অভিযোগ জানানোর পরে তার থেকে সমাধানে আশা করবেন? আমরা মনে করি মাননীয় স্পিকার, তারা যে কথাগুলো বলে যান যে আগে আপনারা হচ্ছে গণতন্ত্রকে সুসংহত করে নেবেন তারপরে হচ্ছে নির্বাচন ভালো হয়ে যাবে, এই মেকানিজমটা কখনোই হচ্ছে সত্য হয় না। আমরা মনে করি তাদের এই যে দলীয় ব্যবস্থা বা তাদের এই যে গণতন্ত্র সুসংহত করার যেই রূপরেখাটা তারা দেখিয়ে দিয়ে যান, এটি কখনোই হচ্ছে তারা বাস্তবায়নের পথে আসতে পারেন না, বরং আমরা একটি বাস্তবায়নের পদ্ধতি দেখিয়ে দিয়ে যাই। আমরা দেখিয়ে দিয়ে যাই কিভাবে হচ্ছে আপনি গণতন্ত্রকে সুসংহত করতে পারেন। সে অনুযায়ী আমার প্রধানমন্ত্রী 5টি পয়েন্ট দিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমি যদি পুরো বিতর্কটাকে আপনার সামনে তুলে ধরতে চেষ্টা করি, আমরা আজকে দেখিয়ে দিয়ে যাই যে গণতন্ত্র যখন সুসংহত হতে হয় তখন আপনার নির্বাচন ব্যবস্থাটাকে আপনার আগে সুষ্ঠু করতে হয়। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করার জন্য আপনার কাদেরকে প্রয়োজন? আপনার প্রয়োজন হচ্ছে অনেকগুলো পয়েন্টের। আপনি হচ্ছে মনোনয়ন বাণিজ্যকে আগে হচ্ছে রুখবেন, আপনি নির্বাচন কমিশনকে যথেষ্ট পরিমাণে শক্তি দিবেন, আপনি এই গণতন্ত্রের সুসংহত করার জন্য যে দলভিত্তিক ক্ষমতাসীন দলের মরিয়া হয়ে ওঠা এই জিনিসটাকে কমিয়ে আনবেন। 4 নম্বর হচ্ছে আপনি এই যে সরকারি বিভিন্ন প্রশাসকরা রয়েছেন যারা হচ্ছে তাদের বিভিন্ন প্রার্থীর পক্ষে শুধুমাত্র ক্ষমতাসীন দলের পক্ষপাত দুষ্ট হয়ে প্রচারণা চালাচ্ছেন, তাদেরকে হচ্ছে কমিয়ে আনবেন। এবং পঞ্চমত, আপনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান। এই বিষয়গুলো কিভাবে আসে তা আমি আবারও বুঝিয়ে দিয়ে যাচ্ছি। 90 দশকে আপনি খেয়াল করে দেখেন যেখানে সহিংসতার ফলে নিহত মানুষের সংখ্যা অনেক কম, সেই জায়গায় 2016 সালে এসে কিভাবে শতাধিক মানুষ মারা যায়, সহস্রাধিক মানুষ আহত হয়। মাননীয় স্পিকার, এই জিনিসটা তারা বুঝিয়ে দিয়ে যান না। তাদের আরও একটি সমস্যা হচ্ছে তারা এটাও বুঝতে চাচ্ছেন না যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন একটি গণতন্ত্রকে সুসংহত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতা কখন হয়? যখন প্রত্যেকটা দলের প্রার্থীগুলো বা আপনি যদি দলীয়ভাবে না চিন্তা করেন, প্রত্যেকটা প্রার্থী নিজেদের
জনগণের প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পায়। তো এই সুযোগটাকে কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন। ক্ষমতাসীন দলের যখন একজন প্রার্থী দাঁড়াচ্ছেন, তার উপরে হাত রয়েছে একটি ক্ষমতাসীন বড় দলের, যারা তাকে সবসময় হচ্ছে সুযোগ সুবিধা প্রদান করে আসবে এবং ভালো সম্ভাবনা থাকবে এই মানুষটা নির্বাচনে জিততেছেন। তো এই চিন্তার কারণে জনগণও যেমনই ভোট দিতে চান না, তেমনই হচ্ছে বিরোধী দলীয় যেই দলগুলো রয়েছে তারাও হচ্ছে কোনো প্রার্থীকে সুযোগ দিতে চান না, বা তারাও হচ্ছে নির্বাচন আগেই বয়কট করে চলে আসেন। এই যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটি নির্বাচনের কারণে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শত শত সিটগুলো হচ্ছে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা, এই জিনিসটা আপনার গণতন্ত্রে কখনোই সুসংহত করে না মাননীয় স্পিকার। আমরা এটি দেখিয়ে দিয়ে যাই, যখন আপনার নির্বাচনী পরিবেশটা সুষ্ঠু হয়, যখন আইন বিভাগ, বিচার বিভাগ এরা যথেষ্ট পরিমাণে কাজ করতে পারে, তখন হলো জনগণের ভোটাধিকারের একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। জনগণ তখন ভোট দিয়ে তার নিজের প্রার্থীকে বাছাই করতে পারেন, ওই প্রার্থীর কাছে নিজের অভিযোগগুলো জানাতে পারেন, ওই প্রার্থীর সাথে নিজের যোগাযোগ তৈরি করতে পারেন, যেটি তৃণমূলের জন্য একান্ত প্রয়োজনীয়। এই সকল বিষয়ের দিক থেকে আমরা মনে করি গণতন্ত্রকে সুসংহত করার জন্য আজকে একটি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের মেহরাব হোসাইনকে। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য জান্নাতুল ফেরদৌস নদীকে। সরকারি দলের বক্তব্য শুনে একটি কথা না বলেই পারছি না। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাকে খুঁজছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমাদের আজকের বিতর্কের যে বিষয়টি ছিল নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমাদের যে গণতন্ত্রের ভিত্তিগুলো আছে সেগুলোকে প্রথমত নিশ্চিতকরণ করতে হবে, এবং সেই ভিত্তির মধ্যে রয়েছে স্বাধীনতা, ন্যায় বিচার, সামাজিক রাজনৈতিক ক্ষমতা, সুরক্ষা, মানবাধিকার, যা আমার দলের বক্তারা অলরেডি বলে গিয়েছে। আমাদের আজকে যে কনসার্নের বিষয় বা বিতর্কের বিষয় সেটি ছিল যে কিভাবে আমরা গণতন্ত্রকে সুসংহত করব, নাকি নির্দলীয় গণতন্ত্র বা দলীয় গণতন্ত্র। আপনারা বারে বারে একটি কথাই বলে যাচ্ছেন, ভোট নিশ্চিতকরণ। এই ভোট নিশ্চিতকরণের জন্য আমাদের কি প্রয়োজন, কিভাবে আমরা ভোট নিশ্চিত করতে পারবো, সেই বিষয়ে কিন্তু কোনো মেকানিজম আপনারা আমাদেরকে দিয়ে যাননি। প্রথমত সরকারের সদিচ্ছার প্রয়োজন আছে, কারণ সরকারের সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে সুসংহত করতে পারবো, তাছাড়া কিন্তু আমরা গণতন্ত্রকে সুসংহত করতে পারবো না। এবং আরেকটি কথা যেটা সরাসরিভাবে যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে প্রশাসনের হস্তক্ষেপ। কিভাবে আমরা হচ্ছে জাতীয় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ তার দৈনিক ইত্তেফাক পত্রিকার বলেছেন, উপজেলা পরিষদে এখন যে নির্বাচন ব্যবস্থা হতে যাচ্ছে তা নিয়ে মূল্যায়ন বা বিশ্লেষণ করার কিছুই নেই, কারণ এখানে নামে মাত্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যেখানে রাজনৈতিক অন্য একটি বিরোধী দল নির্বাচন করার জন্য ফ্লোর পাচ্ছে না, সেখানে হচ্ছে গিয়ে সুসংহিত গণতন্ত্রের প্রকাশ আমরা পাচ্ছি না। এবং এখনকার নির্বাচন পদ্ধতি মূলত হচ্ছে টাকার খেলা। টাকার খেলা বলতে কি, টাকার বিনিময়ে অনেক চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে। বেসিকলি স্থানীয় সরকারের কাজ হচ্ছে কি নির্বাচিত সরকারের বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়। তো আমরা কখনোই বলতে পারি না যে গণতন্ত্রকে সুসংহিত করার জন্য আমাদের বেসিকলি যে মেকানিজমগুলো লাগবে বা যে পদ্ধতিগুলো লাগবে সেগুলো আপনার সরকারি দল থেকে কিছুই আসেনি। আমাদের প্রথমত যেটা করতে হবে, আমাদের যে প্রথমত কনসার্নের বিষয় ছিল সেটি হচ্ছে গণতন্ত্রকে সুসংহিত করা, এবং গণতন্ত্রকে সুসংহিত করার জন্য আপনারা কোনো মেকানিজম আমাদেরকে দিয়ে যাননি। সুতরাং আমি বলতে পারি যে যদি আমাদেরকে গণতন্ত্রকে সুসংহিত করতে হয় এবং আমাদের সুষ্ঠুভাবে কাজ করতে হয়, তাহলে অবশ্যই জনগণের ভোটার নিশ্চিত করতে হবে, রাজনৈতিক সংস্কৃতি বিশ্বাস পরিবর্তন করতে হবে, আইন ও বিচার ব্যবস্থা বাস্তবিক অর্থেই স্বাধীন করতে হবে, অর্থাৎ সুসংহিত করতে হবে। এবং আপনারা যে বারে বারে ভোটাধিকার নিশ্চিত করুন বলেন, এখানে আমার বন্ধুর বন্ধু হচ্ছে তার দাদি মারা গিয়েছে 4 বছর আগে, সে ভোট দিয়ে আসতে পারছে, বাট আমি 18 বছর হওয়া সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি। এর কারণ কি? কারণ আমার ভোট অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আপনাদের কি বলার আছে বা কি করণীয় আছে? যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলেই হচ্ছে গিয়ে আমরা গণতন্ত্রকে সুসংহিত করতে পারবো। সুতরাং আমাদের আজকের সংসদে উত্থাপিত যে বিষয়টি ছিল, সে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহিত করবে। আমরা চাই যুক্তিসঙ্গত কারণেই এই সংসদে উত্থাপিত বিষয়টি যেন গৃহীত না হয়। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম এবং আমরা বক্তব্য শুনবার অপেক্ষায় রয়েছে আজকের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। তবে তার আগে যুক্তি খণ্ডন পর্বে আমরা আবারও কিছুটা কথা শুনে নিতে চাই এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে মাননীয় বিরোধী দলীয় নেতা নুসরাত নাসরিন বুশরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি ছিল নির্দলীয় স্থানীয় সরকার তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। স্পিকার, আমাদের বিরোধিতাটা প্রথম থেকেই খুবই সুস্পষ্ট। আমাদের বিরোধিতাটা হচ্ছে যে আপনারা নির্দলীয় করেন বা দলীয় করেন, আপনারা যদি তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে চান তাহলে মানুষের গণতান্ত্রিক যেই মানদণ্ডগুলো রয়েছে সেগুলোকে আগে সুনিশ্চিত করেন। স্পিকার, তারা
সর্বদাই আমাদেরকে বলে আসছেন যে আমরা আজকে মেকানিজম দেখিয়ে দিয়ে যাইনি। মাননীয় স্পিকার, মেকানিজমটা তো আমাদের হাতে না, মেকানিজম তো সরকার দলের হাতে। মাননীয় স্পিকার, যেখানে সরকার আমাদেরকে বাধ্য করে রেখেছে, আমাদের মুখ বন্ধ করে রেখেছে, সেই পর্যায়ে দাঁড়িয়ে আমরা আজকে কিভাবে গণতন্ত্রকে সুসংহত করতে পারবো বা আমরা কিভাবে মেকানিজম দেখাবো? মাননীয় স্পিকার, যেখানে আমরা বলছি যে আপনারা যদি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনই করেন তাহলে সেখানে কি ধরনের সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলোকে আজকে আপনারা ওভারকাম করতে পারবেন কিনা এবং সুষ্ঠুভাবে এই নির্বাচনটা আপনারা সফল করতে পারবেন কিনা এটা সুনিশ্চয়তা দেন, তাহলে মাননীয় স্পিকার আপনাদের সাথে আমরা একমত হব। কিন্তু মাননীয় স্পিকার, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের এই ধরনের কোনো কিছু দেখে আসতে পারছি না। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন আমার দল থেকে যেগুলো আসছে যে আমরা মানুষের যদি স্বাধীনতাটা নিশ্চিত করতে পারি, আপনারা মানুষের স্বাধীনতা দেন, বাক স্বাধীনতা দেন, ন্যায় বিচার আগে ঠিক করেন, আগে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা ঠিক করেন, তাহলে আপনারা নির্বাচনকে সুষ্ঠু করতে পারবেন। আমাদের বক্তব্য প্রথম থেকেই সুস্পষ্ট এবং আমাদের বিরোধিতার জায়গাও সুস্পষ্ট। নির্দলীয় সরকার নির্বাচন এই প্রস্তাবটি আজকে যেন এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা নুসরাত নাসির বুশরাকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি ওয়াইন্ড আপ সেশনের সর্বশেষে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নুসরাত ইসলাম হুমায়রাকে। বিরোধী দলের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা আজকে বিতর্কে আসল জায়গা থেকে সরে গেছেন, কারণ আজকের বিতর্কটা শুধুমাত্র গণতন্ত্রকে সুসংহত করা নিয়ে নয়, বরং তৃণমূল পর্যায়ে, শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায়ে না, তৃণমূল পর্যায়ে দলীয় না নির্দলীয় এর মধ্যে কোনটা বেশি ভালো, যেটা আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে বেশি সাহায্য করবে, সেটা নিয়ে আজকের বিতর্ক। বিরোধী দলের বক্তারা বলে গেলেন যে তারা নির্ভয়ে ভোটাধিকার দিতে চান, তারা কোনো রকমের কোনো প্রভাব ছাড়া ভোট দিতে চান, আমরাও সেটাই চাই। কিন্তু রাজনৈতিক কোনো একটা দলের অধীনে যখন আপনার ভোটাধিকার বা প্রার্থিতা যখন চাইবেন, তখন সেখানে কিন্তু আপনার নির্ভয়ে সেই ভোটটা দিতে পারবেন না, বরং একটা রাজনৈতিক দলের প্রভাব অবশ্যই থাকবে। তবে আমরা এই রাজনৈতিক দলের প্রভাবটাকে কমিয়ে আনতে চাই, এজন্যই আমরা চাই নির্দলীয় নির্বাচন ব্যবস্থা। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতারা এর আগে বলে গেছেন ভোট কেনা বেচা টাকার খেলার কথা। আপনাদের বক্তব্য শুনে মনে হচ্ছে আপনারা আমাদের পক্ষেই বক্তব্য দিয়ে গেছেন এবং আপনারা স্ববিরোধী কথাই বলে গেছেন। আমরা তো এটাই বলে গেছি যে এই টাকার খেলা, এই মনোনয়ন বাণিজ্য, এইগুলো সবচেয়ে বেশি হচ্ছে কখন? এই দলীয় রাজনীতিতেই। কিন্তু আমরা শুধু এই জিনিসটাই বলতে চাই যে সহিংসতার মাত্রা বা জনগণের অংশগ্রহণ, প্রার্থিতা নিশ্চিতকরণ, এগুলো যদি আমাদের 5 থেকে 10% যদি উন্নত করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের সফলতাকে আমরা ধরে নিব। তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাদের সকলের মঙ্গলের জন্য এবং গণতন্ত্রকে সুসংহত করতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই আজকের এই প্রস্তাবটি যেন সংসদে নির্দ্বিধায় গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলকে। আমরা এমন একটা প্রেক্ষাপটে এই নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের এই ছায়া সংসদ করলাম, ঠিক তার অল্প কয়েকদিনের মধ্যেই শুধু ঘন্টার হিসাব কাউন্টডাউন আমরা এই যে আমাদের উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ আমরা অনুষ্ঠিত হতে যেতে দেখতে পাবো। 8 মে শুরু হতে যাচ্ছে এই উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আসন্ন নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপে 152টি উপজেলায় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে যে বিষয়গুলি সংশোধনীতে আনা হয়েছে আমরা দেখেছি যে লিঙ্গ হিজড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অনলাইনে এই ফর্ম জমা দেওয়া হচ্ছে, স্বতন্ত্র ভোটারদের সমর্থন সূচক সইয়ের যে প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছিল সেখানেও নাই, রঙিন পোস্টার ছাপার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমান ভোট যদি পেয়ে থাকে তাহলে লটারি করে সেখানে কে বিজয়ী হবে এবং কে বিজিত হবে সেটি নির্বাচন করা যাবে। এবং জামানতের 12% যেটি ছিল 12% এর নিচে পেলে জামানত বাজেয়াপ্ত হতো, সেটিকে কমিয়ে 15% ভোট পেতে হবে। এই সব কিছু মিলিয়ে কিছুটা সংশোধনী আনা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে এবারের যে জামানতের পরিমাণ টাকা, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে এটাকে বাড়িয়ে 1 লক্ষ টাকা এবং 75,000 টাকা করা হচ্ছে। এটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে যে 10,000 টাকার পরিবর্তে 1,000 টাকা 1 লক্ষ টাকা করবার ক্ষেত্রে আমরা দেখেছি ছোট 2-1টি দল, বিশেষ করে রাশেদ খান মেনন সাহেবের এবং অন্য 2-1টি যারা প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু এক ধরনের প্রশ্ন তুলেছেন যে এই অর্থের অভাবে, জামানতের অভাবে তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু নির্বাচন করতে তাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে পারে, সমস্যা হতে পারে। সুতরাং এই জায়গাটা একটা বিষয় যে 10 গুণ বৃদ্ধি করা হয়েছে জামানতের টাকাটা, এটি একটি বড় আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের আইনে যেটা বলা আছে, মাননীয় মন্ত্রী মহোদয় বারবার বলছেন যে বলা হচ্ছে প্রতীকও করা যাবে, বিনা প্রতীকও করা যাবে। দল চাইলে এই নির্বাচনকে প্রতীকও করতে পারবেন, বিনা প্রতীকও করতে পারবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এবার তারা নির্বাচন করছেন যারা বিনা প্রতীকে, অর্থাৎ প্রতীক ছাড়া তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। অন্যান্য যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আবার প্রতীকও করছেন এবং তার মধ্যে আমরা দেখেছি যে ছোট ছোট কয়েকটি দল তারা প্রতীকে নির্বাচন করতে পারছেন। কিন্তু এখন এই নির্বাচনটি কেন আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ
বিনা প্রতীকে করতে যাচ্ছে। এই নির্বাচনটিকে উৎসবমুখর করবার জন্য, যাতে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে সেই কোন্দল যাতে না থাকে, অংশগ্রহণমূলক করবার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এই নির্বাচনকে তারা বিনা প্রতীকে করবার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচনে কি আসলে যে প্রধান যে দলটি হচ্ছে বিএনপি, যারা মাঠের দল, সেই দলটি যে অংশগ্রহণ করছে না, সেই দলটিকে অংশগ্রহণ বিহীন এই নির্বাচনকে কি আসলে সকল কিছু মিলিয়ে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন কি আমরা বলতে পারি কি না? তবে যদিও বিএনপির অনেকেই তারা যেহেতু বিনা প্রতীকে নির্বাচন হচ্ছে, প্রতীক ছাড়া নির্বাচন করছে এবং সে কারণে তার বহিষ্কৃত হয়েছেন, তারপরে কিন্তু প্রশ্ন থেকে যায়, দেশের প্রধান দলের মধ্যে যদি বিএনপির কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে, বর্জন করে, তাহলে কিন্তু সেই নির্বাচনকে আমরা অংশগ্রহণ কতখানি বলতে পারবো, সেটি কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায়। আমরা দেখেছি ছোট কয়েকটি দল, আমরা জাতীয় পার্টি, জেপি, জাসদ, ওয়াকার্স পার্টির পক্ষ থেকে মাত্র 9 জন দলীয় প্রতীকে এই প্রার্থী হয়েছে। সুতরাং একটা ধূম্রজাল, এটি কি প্রতীকী নির্বাচন হচ্ছে না বিনা প্রতীকী নির্বাচন হচ্ছে? আমাদের আইনে যদিও দুটি কথা বলা রয়েছে, তারপরেও কিন্তু এটি সরকারের পক্ষ থেকে আরেকটু বেশি ভালোভাবে স্পষ্ট করতে পারলে আমার মনে হয় জনগণের কাছে পরিষ্কার হতো। এবং আমি জানি না, যেহেতু সরকারের সংখ্যাগরিষ্ঠতা জাতীয় সংসদে রয়েছে, এই আইনের পরিবর্তন কি আবার করবার কোনো সুযোগ ছিল কিনা, তারা কিন্তু সেই ব্যাপারেও কিন্তু চিন্তাভাবনা করতে পারত। আমরা কি দেখতে পাই সেটি হচ্ছে যে এই নির্বাচনকে অংশগ্রহণ মূলক করবার ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে দলাদলি হানাহানি না হয়, সেখানে যে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদের এমপি মন্ত্রীদের আত্মীয়স্বজনকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করা না হয়, তার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। যাই হোক, এবারে এই উপজেলা নির্বাচনের লড়াইটাও মনে হয় যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হয় কিনা, সেটি কিন্তু আমাদেরকে একটা ভাবিয়ে তুলছে। তবে যেটা হোক না কেন, আমরা মনে করি অর্থ, বিত্ত, পেশি শক্তির বাইরে যাতে সজ্জন ব্যক্তিরা নির্বাচিত, সেটি কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে নির্বাচনের অর্থর ব্যয়টা এত পরিমাণে হয়ে থাকে যে একজন নির্বাচিত প্রতিনিধিকে যখন তার অর্থ ব্যয় করতে, তার মধ্যে কেউ কেউ কিন্তু ব্যয়িত অর্থ উঠানোর জন্য সেখানে কিন্তু জনগণকে সেবা দিতে তারা বঞ্চিত হয়ে থাকে, তারা উৎকোচন গ্রহণ করে থাকে। সে কারণে নির্বাচনের অর্থ ব্যয়টা কীভাবে কমানো যায়, সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবিয়ে তুলতে হবে। আমাদের গণতন্ত্রকে সুসংগত করবার জন্য, সরকারকে শক্তিশালী করবার জন্য, শুধুমাত্র যে আমরা স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করে কিন্তু গণতন্ত্রকে সুসংগত করতে পারবো না। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা, আমাদের যে ন্যায়পরায়ণতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছি, সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি, আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, বিচারহীনতার সংস্কৃতি যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র যে স্থানীয় সরকারকে শক্তিশালী করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সুসংগত করতে পারবো না, শক্তিশালী করতে পারবো না। তাই আমরা মনে করি যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে সৎ, যোগ্য, শিক্ষিত, সকলের গ্রহণযোগ্য ব্যক্তিরা এবারে নির্বাচনে তারা জয় লাভ করবেন বলে আমরা আশা প্রকাশ করি, এবং জনপ্রিয়তার ঊর্ধ্বে যে ব্যক্তিরা রয়েছেন তারাই কিন্তু এবারে নির্বাচনে জয় লাভ করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। আমরা চাই যে উপজেলা নির্বাচনের মধ্যে যে একটা বড় বিভেদ রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় বারবার সেই বিভেদ নিয়ে কথা বলবার চেষ্টা করেন, সেটি হচ্ছে যে ইউনোদের সাথে চেয়ারম্যান সাহেবদের একটা বড় ধরনের কন্ট্রাডিক্টরি থাকে। এখানে ইউনো সাহেবরা চেয়ারম্যান সাহেবদের কথা শুনবেন না, চেয়ারম্যান সাহেবরা ইউনো সাহেবদের কাজ করবেন উপজেলা চেয়ারম্যানদের, সেটি কিন্তু বড় একটা কন্ট্রাডিকশন কাজ করে। আমি মনে করি যে সরকারের এখন সময় এসেছে, সরকারের অনেক মেয়াদ তারা এখানে উদযাপন করছেন। এ সময় কিন্তু ইউনো এবং উপজেলা চেয়ারম্যানদের মধ্যে যদি মানসিক কোনো দ্বন্দ্ব থেকে থাকে, সেই দ্বন্দ্ব আমাদেরকে দূর করতে হবে। আমাদেরকে এমপি সাহেবরা যাতে কোনোভাবেই কোনো উপজেলা চেয়ারম্যানের প্রতি তারা প্রভাব বিস্তার করতে না পারে, সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা নারী উপজেলা ভাইস চেয়ারম্যান যাদেরকে করা হয়েছে, সেই নারী ভাইস চেয়ারম্যানরা কি শুধুমাত্র কি অলংকার? তাদেরকে কি আমরা ক্ষমতায়ন করতে পেরেছি? তারা কি শুধুমাত্র বিয়ে শাদী বা বিয়ে ভাঙা ছাড়া অন্য কোনো কাজে অংশগ্রহণ করতে পারছে? তাদেরকেও কিন্তু আমরা ক্ষমতায়ন করতে হবে। শুধুমাত্র অলংকার হিসেবে নারী উপজেলা চেয়ারম্যানদেরকে, ভাইস চেয়ারম্যানদেরকে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত করে দিই, তাহলে কিন্তু তাদের ক্ষমতায়নকে আমরা দেখতে পাবো না। আমরা দেখেছি যে প্রধান বিরোধী দল নাঙ্গল প্রতীক নিয়ে এবারে প্রথম ধাপে একজন নির্বাচন করছেন, এবং নাঙ্গলের পক্ষ থেকে আমরা দেখেছি তাদের মহাসচিব সাহেব বলেছেন যে দেশের এমন অবস্থা, সবাই মিলে, আমি নাঙ্গল প্রতীকের কথা বলি, আমরা তৃণমূলের কথা বলি, আমরা যদি তমির আলম খন্দকার সহ ওয়ার্কার্স পার্টির কথা বলি, সকলে মিলে কিন্তু একটা কথা বলছেন, সেটি হচ্ছে নির্বাচনটি এখন কোনোভাবেই সরকারের হাতে চলে গেছে, নির্বাচন কমিশন কোনোভাবে নির্বাচন পরিচালনা করতে পারছে না। আমরা চাই নির্বাচনটি অবশ্যই যাতে নির্বাচন কমিশন পরিচালনা করতে পারে, সরকার যাতে সেখানে কোনো হস্তক্ষেপ না করে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে উপজেলা নির্বাচন আমরা উপহার দিতে পারি, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আমি আশা করব যে আমাদের যে রাজনৈতিক যে দ্বন্দ্ব রয়েছে, সব দ্বন্দ্বগুলোকে আমরা বিতর্কের মাধ্যমে আমরা অবসান করব, এবং সেই বিতর্কের মাধ্যমে অবসানের জন্য একটা সংলাপ প্রয়োজন, ডায়ালগ প্রয়োজন। আজকে যারা রাজপথে বসে চিৎকার করছেন, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে এবং সরকারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা গণতন্ত্রকে সুসংগত করে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বলি, উপজেলায় পর্যায়ে বলি, ইউনিয়ন পর্যায়ে বলি, জাতীয় পর্যায়ে রাজনীতিকে আমরা আমাদের যে লাল সবুজের পতাকাকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি, সেই চেষ্টাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো। আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি মহোদয়কে প্রধান অতিথি হিসাবে
আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ডিবেট হলো যে আমাদের প্রতীক এবং নন প্রতীকী নির্বাচন, তো কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত এই বিষয়টা খুব আর মুখ্য থাকে নাই। আলোচনাটা শেষ পর্যন্ত আমরা ডেমোক্রেসিতে চলে গেছি এবং আরও অন্যান্য ভার্সেটাইল ইস্যুতে আমরা ইনভলভ হয়ে গেছি। আমরা কতগুলা বিষয়কে এখানে বক্তব্যের মধ্যে উভয় পক্ষ থেকে অবতারণা করা হয়েছে। তো এখানে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমাদের ধারণাটা পরিষ্কার হওয়া দরকার যে পৃথিবীতে গণতন্ত্র একমাত্র মতবাদ নয়। This is not the only philosophy which are very rightly have been accepted all the time of the world. The সমাজতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, তারপরে আপনার কমিউনিজম ছিল, এম্পায়ারিজম ছিল অ্যান্ড ডেমোক্রেসি। এই সমস্ত সবগুলা ফিলোসফির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদের মাধ্যমে বিভিন্ন দেশ পরিচালিত হয়েছে হাজার হাজার বছর থেকে, এবং এই পরিচালনার পরে সব মানুষ একমত হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থাতে যথেষ্ট ত্রুটি থাকলেও এটাই সবগুলো থেকে উত্তম। তো সেই কারণে ডেমোক্রেসিকে সবাই প্রমোট করে এবং সবাই মনে করে যে একটা দেশের মানুষের অঙ্গীকার এবং স্বপ্ন স্থায়ীভাবে পূরণের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাটাই সবচেয়ে উত্তম ব্যবস্থা অন্যগুলোর তুলনায়। তো এখন গণতন্ত্রে যেখানে যেখানে এক্সারসাইজ হয়েছে সে সমস্ত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, ওভারনাইট কোথায়ও গণতন্ত্র ডেমোক্রেটিক প্রসেস ডিড নট গিভ দ্য চান্স টু দ্য পিপল। ওই সমস্ত দেশে যে সব অধিকার প্রতিষ্ঠিত করে ফেলছে, সব আকাঙ্ক্ষা পূরণ করে ফেলছে, কিন্তু এরপরও কিন্তু ওই সমস্ত দেশ কন্টিনিউয়াসলি দে আর গিভিং দ্য অ্যাপোর্ট ডেমোক্রেটিক প্রসেসটাকে আফোল্ড করার জন্য। তো এখন ইলেকশনের বিষয় যদি আসে, ইলেকশনের জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, এই সমস্ত নির্বাচন আছে। তো জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিতর্ক শুধু বাংলাদেশে নয়, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরা পরস্পর বলতেছে যে তিনি ক্ষমতায় গেলে তার প্রতিপক্ষকে জেলে পুরে দেবেন এবং তার নামে অসংখ্য মামলা দিবেন। এখন সেখানেও ডেমোক্রেসির জন্য তারা ফাইট করছে। তারপরে ভারতে কিছুদিন আগে নির্বাচন কমিশন রিফর্ম করা হয়েছে তাদের মেয়াদ উত্তীর্ণের পরে সম্ভবত। তো সেটা নিয়ে আবার পৃথিবীর অন্যান্য দেশ বিভিন্ন সময় কথা বলছে, তখন ভারত আবার শক্তভাবে বলছে আমার দেশের নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে অন্যদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকা উচিত না। আমি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বলছে, উই নো হোয়াট ইজ ডেমোক্রেসি, উইল নট অ্যাকসেপ্ট এনি ওয়ান টু টিচ আস অ্যাবাউট দ্য ডেমোক্রেসি। তো এই বিতর্ক সারা পৃথিবীতে আছে। এমন কোনো ধারণা নিয়ে আমাদের ইয়াং জেনারেশনের বড় হওয়া উচিত না যে ডেমোক্রেসিটা এমন একটা বিষয় যে আমার এই পাত্রে এখন কপি আছে, এটা ঢেলে আমি যদি চা দিয়ে দিই তাহলে সবাই স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তো এমন কোনো ব্যবস্থাপনা না, ডেমোক্রেসিটাকে লালন করতে হবে, পালন করতে হবে। আমি পৃথিবীতে মানুষ ডেমোক্রেসির কথা বলেন, অন্য অন্য তন্ত্রের কথা বলেন, কেন এই সমস্ত তন্ত্রগুলোকে আজকে এগুলা নিয়ে খুব আলোচনা হয়? আলোচনায় এই জন্যে হয়, আসলে মুখ্য কিন্তু গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, আর রাজতন্ত্র নয়। এখানে বিষয় হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষকে উন্নত জীবন দেওয়া, মানুষ সুশাসন দ্বারা পরিচালিত হওয়া, ন্যায় বিচার নিশ্চিত হওয়া এবং প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে বাঁচা এবং ভবিষ্যৎ জেনারেশনকে যাতে নাকি তাদের রাইটলি গ্রোম আপ হওয়াতে যে সমস্ত প্রতিবদ্ধকতা আছে অথবা বিভিন্ন সময়ে উদ্ভাবিত হয় সেগুলোকে আপনার ইলিমিনেট করা অথবা রেডিকেট করা। তো এগুলাই হলো যে আসলে মূল বিষয়। এখন আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, আমরা হোল লাইফ we learn lot of things that the Lee Kuan was a dictator এবং কিন্তু আজকের সময় আমরা বলি, আমরা উদাহরণ দিই এখন সিঙ্গাপুরকে অ্যান্ড দ্য টেনিউর অফ দ্য লি কুয়ান। কুরিয়ার পার্ক যখন নাকি তারা 70-75% মানুষ 60-এর দশকের আগে দারিদ্রতায় নিমজ্জিত ছিল, তো কুরিয়ার পার্কে তখন ওই দেশে ডেমোক্রেসি আছে এবং ডেমোক্রেটিক কান্ট্রি, সিঙ্গাপুরও ডেমোক্রেটিক কান্ট্রি,
সেখানে বলা হয়েছে তার সম্বন্ধে অনেক কথা আছে, কিন্তু হি এনশিওর্ড অ্যান্ড দ্য প্রেজেন্ট ফেস অফ দ্য সাউথ কোরিয়া ইজ এক্সাম্পলারি আমাদের কাছে। তারপরে তাইওয়ানের চিয়াং কাইশাক, মালয়েশিয়ার মাহাতোর, তাদের সম্বন্ধে বিতর্ক আছে। বিতর্ক নাই এমন কোনো ডেমোক্রেটিক লিডার নাই, এবং কোনো লিডার নাই যিনি নাকি আপনার এই বিতর্কের ঊর্ধ্বে। তো আমাদের দেশের আমাদের অনেকটা একটা অত্যন্ত কণ্টকাকীর্ণ অনেক পথ অতিক্রম করে আজকের জায়গায় আমরা এসেছি। এখানে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি দল, বিরোধী দল, এখন ডেমোক্রেসি স্পিরিটটা কিন্তু এটা নয় যে কোনো বিরোধী দল যোগদান করলো কি না। ওটা পার্টিসিপেটরি ইলেকশন ডাজ নট মিন যে অমুক দল যোগদান করতে হবে, অর্থাৎ জনগণের অংশগ্রহণ করতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হইতে হবে। এখন প্রতিদ্বন্দ্বিতা কি একই দলের ভিতরে হবে না অন্য দলের ভিতরে হবে, অথবা নিরপেক্ষ প্রার্থীদের মাধ্যম দিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে, তার মাধ্যমে নির্বাচন হবে। তো সেটাকেই আসলে ডেমোক্রেটিক প্রসেস। এখন প্লাটোর কথা বলি, অ্যারিস্টটলের কথা বলি, যার কথাই বলি না কেন, তারা মানুষের অধিকারের কথা বলছেন এবং অধিকার বাস্তবায়নের জন্য এখানে এই বিষয়টাকে পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হয়েছে। আমি যাহা বিশ্বাস করি, আমি যে দলের পক্ষে আমার সমর্থন, দলের প্রতি আমার সমর্থন আছে, সেই দলের সত্য মিথ্যাকে আমি প্রমোট করতে হবে একেবারে খুব ব্রডলি, এটাকে আমি মনে করি না যে আমরা মনে হয় যেন অন্য দলেরও যদি ভালো কিছু থাকে সেটাকে আমাদের মধ্যে, অন্তত মানুষের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে সহাবস্থানের জন্য আমরা এরকম কিছু খুঁজি বের করা দরকার। যেমন আমার দল আছে, আমি মন্ত্রী এখন, এবং আমি পাবলিকলি কথা বলতে গেলে হয়তোবা কোথায়ও আমাকে কৌশল অবলম্বন করতে হবে, কিন্তু আমি মনে করি আমার সামনে যারা ডিবেট করেছেন, এই ডিবেটের সাথে যারা সম্পৃক্ত অথবা যারা সামনে আছেন, আমাদের সবার মধ্যে দলের প্রতি আমার আনুগত্য থাকবে, কিন্তু দলের ত্রুটি বিচ্যুতির ব্যাপারে যদি আমি কথাবার্তা না বলার চেষ্টা করি নিজেদের মধ্যে, তাহলে এক সময় এই দল আমার জন্য কল্যাণ বয়ে আনার যে স্বপ্ন সেটা পূরণ হবে না। তো অতএব আমাদের দলের অভ্যন্তরীণভাবে আমি যে দর্শনে মানসিকভাবে পোষণ করি না কেন, আমি কিন্তু সেই কাজটা করতে হবে। তো আমি সবার মধ্যে সম্প্রীতি থাকা দরকার। আমি কিছুদিন আগে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কয়েকজন কংগ্রেসম্যান এসেছে, সেখানে ডেমোক্রেটরা আছে, রিপাবলিকানরা আছে, একসাথে একই ফ্লাইটে আসছে এবং একই বিষয় নিয়ে কথা বলেছে, তাদের ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে, কিন্তু তারা একসাথে আছে। তো একসাথে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেরা যদি কথা বলা বন্ধ করে দিই তাহলে হবে যে এক সময় দেখা যাবে যে কি আমাদের মধ্যে সমাধানের যে সুযোগটা আছে সেটা আর কখনো হবে না। আর ডেমোক্রেসি ডিবেট হবে, বাট উইল ওয়ার্ক টুগেদার, হোয়াট এভার দ্য ডিসিশন ফাইনালি উইল অ্যাপ্রুভ। অনেক ধন্যবাদ। আমরা আবারও মাননীয় প্রধান অতিথিকে সবাই জোরে তালি দিতে চাই। সবাই মিলে দেশটাকে ভালোবাসতে হবে, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। স্যার যেটা বলছেন যে আজকে আমরা যদি কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমাধানের পথ আমরা খুঁজে পাবো না। আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আলোচনা করতে হবে, এবং আলোচনার মধ্যে দিয়েই আমরা শুধু উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচন নয়, আমরা সর্বক্ষেত্রেই কিন্তু একটা ঐক্যের দেশ, একটা বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশকে খুঁজে পাবো। আমি প্রস্তাবের পক্ষে যারা হ্যাঁ বলবেন, প্রস্তাবের বিপক্ষে যারা তারা না বলবেন। আজকে যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংগত করবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল ঢাকা মেডিকেল কলেজকে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদে বিজয়ী বলে ঘোষণা করছি।
অভিনন্দন রইল আজকের বিজয়ী দল ঢাকা মেডিকেল কলেজকে। একই সাথে আরও বেশি অভিনন্দন জানাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তাদেরকে নানা তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তুলবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।